ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, দেশের সম্প্রীতি বজায় রাখতে একমত সবাই, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আশাবাদ। আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই কিছু ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেকদিন ধরেই। দেশের কঠিন সময়ে ঐক্যের বিকল্প নেই বলছে বিএনপি, ভারতীয় পণ্য বর্জনের আহ্বান রুহুল কবির রিজভীর। হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্য সরাতে আইসিটি ও বিটিআরসিকে নির্দেশ। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে 28 ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক সোমবার, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশে ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই, বরং সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিভিন্ন ধর্মের নেতারা। তারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ ভালো আছে, অথচ এ নিয়ে উস্কানিমূলক তথ্য প্রচার করছে ভারত। যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে, সেটিকে আরো ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। দেশটা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরও অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়। ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনাদের মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। সুনন্দ প্রিয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমরা অবশ্যই বলেছি আমরা শান্তিতে আছি। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই। আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য গড়তে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন ধর্মীয় নেতারা। এ নিয়ে আরো জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধর্মীয় নেতারা কি ধরনের বক্তব্য তুলে ধরেছেন, কি বলেছেন আজকে তারা? ধন্যবাদ আপনাকে। আজ বিকেল 4টা নাগাদ আমরা দেখেছি যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান এবং গারো ধর্ম এবং যারা এ ধরনের নেতারা আছেন তারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। তারা বৈঠক করেছেন প্রায় 2 ঘন্টা ব্যাপী এবং বৈঠক শেষে আমরা দেখেছি তারা বলেছেন জাতীয় ঐক্য ধরে রাখতে তারা সকলেই একমতে পৌঁছেছেন এবং জাতীয় সম্প্রীতি দেশের সাথে সাথে এবং পুরো বিশ্বকে জানান দিতে তারা ঐক্যবদ্ধ আছেন এবং যারাই বা অপপ্রচার চালাচ্ছে, যারাই বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা কঠোর হস্তে এবং সেভাবে পদক্ষেপ নেবেন বলেও তারা জানিয়েছেন। এক্ষেত্রে তারা অনেকেই বলছেন যে বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে সম্প্রীতির দেশ। এদেশের আগে থেকে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং নানা সম্প্রদায়ের মানুষ হেসে খেলে শান্তিতেই বসবাস করছেন। এছাড়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমরা বিগত আমলেও দেখেছি, এখনও হয়তো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এ সকল বিচ্ছিন্ন ঘটনাকে কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না। তারা বলেছেন
এসব বিচ্ছিন্ন ঘটনাকে পাত্তাও দেওয়া হবে না এবং তারা সকলে ঐক্যবদ্ধ আছেন। এবং যেভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা যে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে, তা যে মিথ্যা এবং অপপ্রচার সে সম্পর্কে তারা জানিয়েছেন এবং সেই সম্পর্কে আশ্বস্ত করেছেন তারা ঐক্যবদ্ধ আছেন এবং বাংলাদেশের সম্প্রীতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারা প্রস্তুত আছেন। মোহনা, এই তো ছিল আসলে ধর্মীয় নেতারা কি বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে কি বলেছেন তার বক্তব্য একটু জানতে চাই আপনার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের কাছ থেকে জানতে চেয়েছেন যে কিভাবে এই যে ধর্মীয় সম্প্রীতি নিয়ে ভারতের কাছে এক প্রকার তথ্য, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এক প্রকার তথ্য, তো তিনি বলেছেন অবাধ এবং সত্য তথ্যটা কি সেটাকে তিনি প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন, সঠিক তথ্যটাকে প্রচার করতে আহ্বান জানিয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি আহ্বান তিনি জানিয়েছেন। এবং যেই ভারতীয় আগ্রাসনে আমরা দেখেছি, ভারতীয় যে মিডিয়ার অপপ্রচার দেখেছি, সেই অপপ্রচারের অস্থিরতা কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান আছে বলে জানিয়েছেন। সেই অপপ্রচার রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তিনি জানিয়েছেন। মূলত আজকের বৈঠকে তার মানে বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া, সেটি নিয়ে খুব যথেষ্ট আলোচনা করা হয়েছে। সেখানে আপনার কি মনে হয়েছে যারা ধর্মীয় নেতা ছিলেন কিংবা প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই অপপ্রচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? অবশ্যই আমরা পারবো এবং অপপ্রচারকে রুখে দিতে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন। আজকে আমাদের দেখেছি যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা এসেছেন, যাদেরকে নিয়ে এত গুজব, তারা কিন্তু বলেছেন যে আমরা দেশের মাটিতে শান্তিতে আছি, বাংলাদেশ সকলের দেশ, এখানে আমাদের বাপদাদার ভিটা, এখানে আমরা সবাই মিলেমিশে আছি বছরকে বছর, যুগকে যুগ, এখানে আমাদের মধ্যে কোনো সম্প্রীতির সমস্যা নেই, সম্প্রীতির কোনো বিভেদ নেই আমাদের। যারা এই বিভেদ তৈরি করছেন অন্য এক দেশের মাটিতে বসে, তারা নিশ্চয়ই একটি সংখ্যালঘুকে তাদের ঘোলা পানিতে মাছ ধরার মতো চেষ্টা করছেন, সংখ্যালঘুদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন, যা একদমই মিথ্যা। তারা বারবার জানিয়েছেন এবং তারা বলছেন দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে তারা এক। মূলত আজকে যে বৈঠকটি আপনি যে বৈঠক নিয়ে আমরা আলোচনা করছি, সেই বৈঠকে জাতীয় ঐক্য নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জায়গাটি একটু জানতে চাই, ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে জাতীয় ঐক্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জাতীয় ঐক্যের বিষয়ে সকলে একমতে পৌঁছেছেন। এই মুহূর্তটি বা এখন যে অস্থির সময় চলছে এবং সেই বিরাজমান সময় পরিস্থিতি উত্তরে সকলে যে এক আছেন এবং এ ধরনের কেউ কারোর সাথে যে সংঘাত পরিহারে আছেন, তারা অনেকেই বলেছেন যে চিন্ময় দাস গ্রেফতারের পর আমরা আলিফ হত্যাকাণ্ড দেখেছি, আলিফ হত্যাকাণ্ডের পরে অনেকেই ভেবেছেন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, কিন্তু তা কি হয়েছে? তা কিন্তু হয়নি। সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, প্রচন্ড ধৈর্যের বা প্রচন্ড স্থিতিশীল পরিস্থিতি ছিল। হয়তো অপর দেশ ভেবেছিল যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেরকম কিছু আমরা দেখিনি। তা কিন্তু এই সরকার যথেষ্ট স্থিতিশীলতার সাথে কিন্তু দমন করতে পেরেছেন, বা অন্যান্য যারা বিভিন্ন ধর্মের যারা আছেন তারা কিন্তু প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখানে আমরা দেখিনি কিন্তু কোনো ধরনের সংঘাত তৈরি হতে। তবে এখানে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন, তিনি সবাইকে বলেছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি জানিয়েছেন সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা এবং তিনি একটি বিশেষ কথা বলেছেন যে ভারতকে প্রথমত জুলাই যে গণহত্যা অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ভারত যতই অপপ্রচার চালাচ্ছে না কেন, তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে কিন্তু এই সরকারের সাথে তারা কাজ করতে চায় বলে বারবার স্বীকারও করছেন। তারা সরকারের সাথে বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যিক কাজে এগিয়ে হাত বাড়াতে চায়, কিন্তু তার আগে তাদেরকে এই যে জুলাই স্থিতিতে যে গণহত্যা, যে গণ অভ্যুত্থান হয়েছে, যে স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়েছে, এই পুরো বিষয়টাকে আগে ভারতকে স্বীকৃতি দিতে হবে। মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় ঐক্য করতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্য কেউ ভাঙতে পারবে না দাবি করে ফের ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্ত্রী আরজুমানারা বেগমের শাড়ি ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে বাংলাদেশের মানুষ, এমনটি ভাবার কোনো কারণ নেই। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাই আমি আজকে বলবো, আমরা ওদের দেশের পতাকা নয়,
তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, লক্ষ্য অর্জনে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। ছাত্র জনতার রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সেই ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও GSP+ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, আগামী সপ্তাহে ঢাকা সফরে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব। আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না, এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো করতে পারবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে থাকা আগের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কিছুদিন পরপরই ফাঁস হতে থাকে তার ফোন আলাপ। বিভিন্ন পদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একের পর এক অডিও কল রেকর্ডে উঠে আসে তার দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা। এসব অডিও কলে শোনা যায় নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতেও। নেতাকর্মীদের সাথে ফোন আলাপে বিরোধী দলের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশনাও দিতে শোনা যায়। আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে 5 আগস্টের পর বিদ্বেষমূলক যত বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে, সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাছেও। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রসিকিউশন। এর আগে গত 12ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না রুলের রায়ের জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। গেল ১৯ অগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই রুল জারি করেন হাইকোর্ট। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে ৫৫ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। এ নিয়ে রিটের ওপর দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এই দিন ধার্য করলেন। ৫৫ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে, সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে ১৭ই ডিসেম্বর ২০২৪-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। মামলার অজুহাতে পাইকারি হারে কাউকে গ্রেফতার নয়, তদন্তে সম্পৃক্ততা পেলেই আনা হবে আইনের আওতায়, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ সংস্কারে জনগণের সহযোগিতা চান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। গেল ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর গত ২০ নভেম্বর পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা ও নিরীহ পুলিশ শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ কাজ করতে হবে। এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এছাড়া কর্তব্য পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। মামলায় আসামিদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। যেহেতু এটা একটা স্পষ্ট এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,০০০ লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসে তো এরকম নাই। আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের দেশের সবাইকে সহযোগিতার আহ্বান জানান নতুন এই পুলিশ প্রধান। আপনারা জানেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। জাতীয় নিরাপত্তা ইস্যুতে পুলিশ কাজ করছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন কেউ হয়রানি না হয় সেই বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে, ঐক্যবদ্ধভাবে জবাব দিতে পারলে দেশটির মুখে চুনকালি পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার পূর্বাচলে বিশ্ব ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা মাইল ফলক হয়ে থাকবে। এ সময়ে বাংলাদেশ নয় ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারি সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবীরা বড় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করছে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে।
এটা ভারতের একটা কি বলবো মানে এই কবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার। সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছেন যে ওনার দেশের জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝে পারেন বাংলাদেশের ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী তখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হইতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।